স্বামীজান ভালোবেসে আপনাকে দিলাম এই মন মেসেজটা লিখে সেন্ড করে দেয় রুহির কলেজের একমাত্র গম্ভীর ও রাগী স্যার আসমিন চৌধুরীর নাম্বারে। মেসেজটা দিয়ে তিন বান্ধবী খিলখিল করে হাসতে থাকে। রুহি, রিমা আর নীলা তিন বান্ধবী একদম শয়তানের নানি। সারাদিন দুষ্টুমি আর ওর পিছনে লাগায় তাদের কাজ। এই যে এখন শয়তানে নাড়ে দিয়েছে, তাই এখন স্যারের পেছনে লেগেছে। নীলা বলে, এই স্যার যদি চেনে ফেলে তাহলে কি হবে? নীলার কথার মাঝে রিমা ফুরন কেটে বলে উঠে, চেনার কোনো চান্স নেই। রুহির নাম্বার স্যারের কাছে আসে নাকি যে স্যার চিনে যাবে? এবার রুহি বলে, চিন্তা করিস না, স্যার চিনতে পারবেন না। সিলকর মাইরি। রুহি আবার আরেকটা মেসেজ লিখে পাঠায়, তাতে লিখেও, আমার প্রাণের স্বামী, আমি আপনার অর্ধাগিনী, প্লিজ রিপ্লাই দেন। রুহির এমন মেসেজ দেখে তিন বান্ধবীর মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। অন্যদিকে আরমিশ মাত্রই ওয়াশরুম থেকে এসেছে। ফোনে মেসেজের টন আওয়াজ পেয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজ সিন করে দেখে এইসব লেখা। আরমিশ ব্রুকুসকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেসেজ দুইটার দিকে এবং আবারও পড়ে। এর মাঝে আবারও মেসেজ আসে, সেটাও সিন করে এবং সেখানে দেখতে পায় লেখা কি হলো, স্বামীজান মেসেজ দেখে স্টক করলেন নাকি? আরমিশ এবার লিখে, স্টক করিনি বেবিজান, অবাক হয়েছি, 28 বছর পর বুঝি এই অবালা স্বামীজানের কথা মনে পড়লো তোমার বিবিজান। লিখে সেন্ড করলো ওই নাম্বারে। মেসেজের টোন বাজতে তিন বান্ধবী ঝাঁপিয়ে পড়ে ফোনে। মেসেজ পড়ে তিনজন ভ্যাবাসেকা খেয়ে যায়। কি লিখলো স্যার? তাদের মাথার ওপর দিয়ে গেল। নীলা বলে, এই স্যার আবার চিনে ফেললো না তো? রিমা বলে, আরে না, চেনার কোনো প্রশ্নই আসে না। এই রুহি, তুই কিছু একটা লিখে পাঠাতো। রিমার কথা মতো রুহি লিখতে যাবে, অমনি আরেকটা মেসেজ আসে। সেখানে লেখা, এতদিন কোথায় ছিলে বেবিজান? তুমি জানো এতদিন তুমি বিহীন কতটা কষ্টে ছিলাম। তবে এখন চিন্তা নেই, তুমি এসে গেছো না তো রেডি থেকো বেবিজান তোমার স্বামীজানের কাছে আসার জন্য। মেসেজটা পড়ে তিনজন হাবলার মতো বসে থাকে এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। রুহি বলে, এই রে, ধরা খেয়ে গেলাম না কি রে? এবার কি হবে রে? স্যার চিনে ফেললে তো একদম কাঁচা চিবিয়ে খাবে রে। নীলা বলে, আমি আগেই না করেছিলাম তোদের, যদি স্যার একবার জানতে পেরে যায় তাহলে যে আমাদের কপালে দুর্গতি আছে। রুহি এবার কিছু না ভেবেই তাড়াতাড়ি কিছু টাইপ করে। রুহি এবার লিখে, স্বামীজান মাফ করেন, আপনি অজান্তে ভুল করেছি, আমি সেন্ড করে দেই আসমিনের নাম্বারে। নীলা লেখাটা দেখে বলে, কি করে তুই ভুল স্বীকার করতে গিয়ে তো আবারও স্বামীজান ডেকে ফেলেছিস? রুহি মেসেজটা ভালো করে দেখে মাথায় হাত। তাড়াহুড়ো করতে গিয়ে কি ভুলভাল লিখে ফেলেছে। রিমা মাথায় গাঁটটা দিয়ে বলে, তোর দ্বারা কিছু হবে না, শয়তানের নানি। রুহি এবার ওদেরকে ধমক দিয়ে বলে, চুপ কর বাদাই মার, নাতি তখন আমার আবেগে কাজ করছিল, বিবেগে কাজ করে নাই। এইবার নীলা বলে, এখন বাঁচতে চাইলে সিমটা খুলে ফেল, নয়তো ধরা খেতে হবে নিশ্চিত। রুহি নীলার কথা মতো সিমটা খুলতে যাবে, অমনি আবার মেসেজ টোন বেজে ওঠে। তিনজনেই ফোনের দিকে তাকায়। সেখানে লেখা, ভুল যেহেতু করেছো বেবিজান, সেই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে বেবিজান। আর সেই ভুলের শাস্তি হলো আমার বাবুর আম্মু হওয়া। রেডি থেকো বাবুর আব্বুর কাছে আসার জন্য। মেসেজ পড়ে তিনজনের মুখ হা হয়ে যায় আপনা আপনি। এর মধ্যেই রুমে প্রবেশ করে রুহির মা আয়েশা বেগম। ওরা তিনজনকে এভাবে একসাথে হা করে থাকতে দেখে বলে ওঠে, কিরে, এভাবে তিনটা মিলে হা করে আসিস কেন? পোকামাকড় তাদের ব্যবস্থান ভেবে ঢুকে পড়বে তো। আয়েশা বেগমের কথায় তিনজন থতমাত খেয়ে যায় এবং হা বন্ধ করে কাসুমাসু হয়ে বসে থাকে। আয়েশা বেগম ওদের ভাব ভঙ্গি দেখে বলে ওঠে, কিরে, তিনটা মিলে আবার কোনো আকাম করেছিস?
এভাবে শান্ত হয়ে বসে থাকিস তখনই যখন কোনো আকাম ঘটিয়ে আসিস। এখন আবার কার পিছনে গিয়ে লেগেছিস শুনি। এবার রুহি মায়ের কথাই বলে, মা তুমি আমাদের এভাবে বলতে পারলে? আমরা কত শান্তশিষ্ট ভদ্র মাইয়া, আর তুমি আমাদের এভাবে বলছো? এটা কিন্তু একদম ঠিক না আম্মু। নীলা আর রিমাও রুহির কথায় সায় দেয়। আয়েশা বেগম বলেন, আমার ভালো করেই জানা আছে তোরা যে কত শান্তশিষ্ট ভদ্র মেয়ে। এবার আর কোনো দুষ্টামি না করে এসে খেতে আয়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনও খাওয়ার নাম নেই। তাড়াতাড়ি আয়, আমি গেলাম। এই বলে আয়েশা বেগম রুম থেকে বেরিয়ে যায়। উনি রুম থেকে যেতেই তিন বান্ধবী স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর রুহি তড়িঘড়ি করে সিমটা ফোন থেকে খুলে ফেলে। রুহি, রিমা আর নীলা তিনজন একজন আরেকজনের প্রাণ বলতে গেলে। তিনজনের বাড়ির একসাথেই, তাই তিনজন সবসময় একসাথেই থাকে। তারা তিনজনেই কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। রুহির বাবা আমজাদ হোসেন একজন বিজনেসম্যান। রুহির একটা বড় ভাই আছে, নাম তামিম। সে পড়াশোনা শেষ করে এখন বাবার সাথে বিজনেস সামলায়। আজ শুক্রবার থাকায় কলেজ ছুটির দিন, তাই কলেজে যাওয়ার হয়নি। আর সময় কাটানোর জন্য এই পন্থা অবলম্বন করেছিল, কিন্তু অন্যকে বোকা বানাতে গিয়ে যে নিজেরাই বোকা হয়ে যাবে এটা হয়তো ভাবতে পারেনি ওরা। রুহিরা তিনজন মিলে খাবার খেয়ে আবারও রুমে আসে। আর রুহি বলছে, এই স্যার যদি সত্যি সত্যি বুঝতে পেরে যায় ওটা আমি ছিলাম তাহলে কি হবে? নীলা হেসে বলে, কি আর হবে, স্যারের বাবুর আম্মু হবি। ইয়াহ, আমার কি খুশি লাগছে, আমি খালামণি হব। এই বলে জোরে জোরে হাসতে থাকে। তার সাথে রিমাও হাসে। রুহির আগে দুটাকে উড়াদুরা মারতে শুরু করে আর বলে, আমার সাথে তো তোরা দুজনেও ছিলি, এখন এভাবে পোল্টি মারছিস কেন? নাতনিরা এই বলে দুজনকে দৌড়াতে থাকে, আর ওরাও রুহির হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়। অন্যদিকে আসমিন চৌধুরীর ঠোঁটে ফুটে আছে রহস্যময় বাঁকা হাসি, যার অর্থ শুধু আসমিন চৌধুরীই জানে। আসমিন বিড়বিড় করে বলে, রেডি থেকো মাই লেডি। আসমিন চৌধুরী বিশিষ্ট বিজনেসম্যান জাবির চৌধুরীর একমাত্র ছেলে। রাগী, জেদি, একটু গম্ভীর টাইপের। রাগ যেন তার নাকের ডগায় থাকে সব সময়। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এখন কলেজের টিচার হিসেবে জয়েন করেছে। দেখতে মাশাল্লাহ খুব সুদর্শন। আসমিনের বাপ চাচা তিনজন। আসমিনের বাবা বড়, মেজো চাচা আজমির চৌধুরী, তার এক ছেলে এক মেয়ে, নাম জিহান চৌধুরী এবং মেয়ে সাইয়েদা চৌধুরী। ছোট চাচা মিনহাজ চৌধুরী, তার দুই ছেলে, নাম রিমন চৌধুরী আর ঋষভ চৌধুরী। আসমিন জিহাদ দুজন সমবয়সী, আর ওরা ওদের থেকে 2 বা 3 বছরের ছোট হবে। আসমিন রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে কাউকে ফোন করে এবং তার সাথে বলতে থাকে। কথা বলতে বলতেই গাড়িতে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কথা বলে আসমিন ফোন কেটে দেয় এবং ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটিয়ে বলে, খুব শীঘ্রই তুমি আমার হবে হৃদমোহিনী। আসমিন কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। পড়ানোর পাশাপাশি বাবার বিজনেস এও কাজ করে। যদিও শিক্ষকতা করার ইচ্ছা ছিল না, তবে বিশেষ কারণে এইটা বেছে নিয়েছে। তার একটাই কথা, বাবার বিজনেস তার পেশা আর শিক্ষকতা করা তার নেশা। আর কি করে এটা তার নেশা ধীরে ধীরে জানতে পারবেন রাত 8টা। রিমা, নীলা দুজনেই আছে। তারা খাওয়া দাওয়া করে তারপর যাবে নিজেদের বাড়ি। রিমা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে, অমনি সে লোকটার কোমর পেঁচিয়ে ধরে পড়া থেকে বাঁচায়। রিমা বেচারি ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু যখন বুঝলো সে পড়ছে না তখন পিটপিট করে চোখ খুলে তাকায়।
দেখে তামিম তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে রিমা ভয়ে ডুব গিলে কাউকে ভয় পাক বা না পাক, এই তামিমকে সে জন্মের মতো ভয় পায়। তামিম রিমাকে ছেড়ে ধমক দিয়ে বলে, এই মেয়ে সবসময় এমন ব্যাঙের মতো লাফালাফি করো কেন? একটু দেখে শুনে হাঁটতে পারো না, ফাজিল মেয়ে। রিমা তামিমের ধমকে বলা কথাতে কিছুটা কেঁপে ওঠে। ফের তামিম বলে, আবার যদি দেখেছি আমার সামনে এমন লাফালাফি করতে তো থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। এইবার রিমা মুখটা ইনোসেন্ট বানিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, দাঁত ফেলে দিলে আমি খাবো কিভাবে? আমি আবার না খেয়ে থাকতে পারি না। রিমার কথা বলার ভঙ্গি এবং চেহারার এক্সপ্রেশন দেখে তামিমের হাসি পাচ্ছে, তবে হাসিটা লুকিয়ে ফের ধমক দিয়ে বলে, আবার আমার মুখের ওপর কথা বলছো? তুমি তো আচ্ছা বেয়াদব, যাও এখন আমার সামনে থেকে, আমি রুমে যাব। এই বলে রিমাকে পাশ কাটিয়ে চলে যায়। রিমা তামিমের যাওয়ার পানে তাকিয়ে একটা ভেংসি দিয়ে বিড়বিড় করে বলে, আমি ব্যাঙের মতো লাফাই আর ক্যাঙ্গারুর মতো লাফাই, তাতে তোর কি শালা? আবার বলে কিনা থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলে দিবে। কত বড় সাহস! আমি অভিশাপ দিলাম তোর বউ বাসার রাতে অন্য বেড়ার সাথে ভেগে যাবে। শয়তান খচ্চর বেটা। এই সব বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে যায়, কারণ রান্নাঘরে ওই দুই শয়তানের নানি তাদের স্পেশাল ডিম রান্না করছিল। তিনজনে মিলে খাবে, এটা তাদের প্রত্যেক সপ্তাহের রুটিন। কিছু না না কিছু রান্না করবেই, আর তিনজনেই তা পিকনিকের মোড নিয়ে খাবে। এখনও তাই করছে। রুহি আর নীলা মিলে এখন বিরিয়ানি রান্না করছে। রান্নার কাজ শেষ হলে দুই বান্ধবী সহ রুহির মা বাবা ভাই সবাই মিলে খেতে বসে। টেবিলে তামিম আসতেই রিমা মুখটাকে চোরের মতো বানিয়ে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকে। কোনো কথা বলে না, যেন তাকে দেখে এই মুহূর্তে একদম আলাবুলা নাদান বাসা মনে হচ্ছে, যে কি বাজা মাছটা উল্টে খেতে জানে না। রুহি রিমার কাণ্ড দেখে হাসে, কারণ রুহি জানে রিমা তার ভাইকে কতটা ভয় পায়। তাদের অগোচরে আরেকজনও হাসে রিমার এমন অবস্থা দেখে। সে আর কেউ না, তামিম। সবার খাওয়া দাওয়া হলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রিমা আর নীলা চলে যায় তাদের বাসায়, আর রুহি চলে যায় নিজের রুমে। রাত 2টা কেউ একজন প্রবেশ করে রুহির রুমে। বিছানায় চোখ পড়তেই দেখতে পায় রুহি হাত পা ছড়িয়ে পুরো বিছানা দখল করে শুয়ে আছে। লোকটা রুহির ঘুমানোর স্টাইল দেখে ফিক করে হেসে দেয়। সারাদিন তো দুষ্টুমি করেই, আর এখন এমনভাবে ঘুমিয়ে আছে যেন ঘুমিয়ে থেকে হাবুডুবু খেলছে। আর রুহি ঘুমালে দুনিয়ার কোনো খবর থাকে না। বেগুড়ে ঘুমাতে থাকে, তাকে যদি ঘুমের মধ্যে তাকে তুলে নিয়ে বিক্রিও করে দেয়, তবু এই রুহি রানী টের পাবে না। সে ধীরে ধীরে এগিয়ে যায় রুহির কাছে, বিছানায় গিয়ে বসে। ডিম লাইটের আলোয় রুহিকে স্পষ্ট দেখা যাচ্ছে। রুহিকে ঠিক করে শুইয়ে দেয় এবং কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। রুহির মুখ পানে রুহির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে এখন নিজে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক করলে না। এই বলে ঠোঁট ছুঁয়ে দেয় রুহির কানের লতিতে। রুহি একটু নড়েচড়ে উঠে, পরে আবারও ঘুমিয়ে যায়। তা দেখে সে মুচকি হাসে, আবারও বলে, কি আছে তোমার মাঝে বলো তো পিসি মেয়ে? কেন এতটা দেওয়ানা আমি তোমার জন্য? এ কোন নেশায় জড়ালে আমায় তুমি? সকাল 8টায় রুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। দেখে তামিম সব সোফায় বসে আছে। রুহি তার ভাইয়ের কাছে গিয়ে বসে, কাঁধে মাথা এলিয়ে দেয়। তামিমও সযত্নে তার আদরের বোনকে আগলে নেয় নিজের সাথে। সে তার বোনকে ভীষণ ভালোবাসে। বলতে গেলে রুহি তামিমের প্রাণ, তাই তো সে তার বোনকে সবসময় প্রাণ বলেই ডাকে। তামিম রুহির কপালে চুমু দিয়ে বলে, কখন উঠলে ঘুম থেকে? রুহি, এই তো ভাইয়া উঠেই ফ্রেশ হয়ে আসলাম। তামিম, আজ কলেজে যাবি না প্রাণ? রুহি, যাব ভাইয়া। তুমি অফিসে যাবে না? তামিম, যাব তো। খেয়ে রেডি হয়ে নে, আজ তোদের কলেজে দিয়ে তারপর অফিসে যাব। রুহিও ভাইয়ের কথায় সম্মতি দিয়ে বলে, ওকে ভাইয়া। তারপর গিয়ে তারা খেয়ে নেয়।
রুহি কলেজের জন্য রেডি হতে রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার দুই বান্ধবী রিমা আর নীলাও এসে পড়ে। ওদেরকে দেখে তামিম বলে, এসে গেছে দুই শাকচুন্নি। রিমা তামিমকে দেখে আরে আরে তামিমের দিকে তাকায়। দেখে তামিম তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমা বুঝে পায় না তামিম কেন সবসময় তার সাথে এমন করে আর রাক্ষসের নজরে তাকিয়ে থাকে। রিমা মনে মনে বলে, এই বেটা এমন জীব জলের মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কেন? দেখলে তো আমার পরাণ পাখি শূন্যে উড়াল দিতে চায়। এইসব ভাবার মাঝে রুহি চলে আসে। তারা তিনজন মিলে গাড়িতে উঠে বসে। কলেজে তিনজন মিলে কথা বলতে বলতে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ কিছু একটার সাথে তার মাথা বাড়ি খায়। রুহি আহ বলে মাথা নিচু করে ডলতে ডলতে বলে ওঠে, ইস আমার মাথাটাই গেল। এইখানে পিরাল আসলো কোথা থেকে? পিলার লাগানোর আর জায়গা পেল না। এই মাঝপথে পিলার লাগাতে হলো কি করে যে ইঞ্জিনিয়ার হলো? নিশ্চিত অটো পাস করে ইঞ্জিনিয়ার হয়েছে পাদাইমার নাতিরা। সে আপন মনে বক বক করেই যাচ্ছে, সামনে একবারও তাকাচ্ছে না। যদি একবার তাকাতো তাহলে দেখতে পেত তার সামনে একজন অগ্নিমূর্তি রূপ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নীলা আর রিমা দুজনেই ভয়ে শেষ। তারা আস্তে আস্তে বলে, আরে মেরি মা, সামনের দিকে তাকা। তাদের কথা শুনে রুহি সামনের দিকে তাকায় আর যাকে দেখলো তাকে দেখে তো এইবার রুহির অজ্ঞান হবার অবস্থা। আসমিন রুহির দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। তা দেখে রুহির যায় যায় অবস্থা। যতই দুষ্টুমি করুক তবে এই আসমিন স্যারকে সে জমের মতো ভয় পায়। সব সময় কেমন গম্ভীর আর রাগী চেহারা নিয়ে থাকে। রুহি মনে মনে বলে, গুমরো মুখ লোক একটা, সব সময় মুখটাকে বাংলার প্যাঁচ করে রাখে। হাসলে যেন তার জাত যাবে ডেবিল একটা। খচ্চর বেটা, এখন দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবে। একে টিচার কে বানিয়েছে কিন্তু কথাগুলো তার মনেই রেখে দেয়, মুখ ফুটে বলতে পারে না। বললে হয়তো এই বেটা তার গর্দান নিয়ে নিতেও 2 সেকেন্ড সময় লাগবে না। রুহির ভাবনার মাঝে আসমিন বাজ খায় ধমকে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে দেখে শুনে হাঁটতে পারো না? চলার সময় চোখ কোথায় থাকে তোমার? আর এতক্ষণ কি বললে আমায় তুমি? রুহি, নীলা, রিমা তিনজনেই আসমিনের ধমকে কেঁপে ওঠে। নীলা বেচারি মনে হচ্ছে ভয়ে কেঁদেই দিবে। নীলা একটু ভীতু টাইপের, সামান্যতেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। রুহি ভয়ে টুক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আর জীবনেও এমন করব না, এখন থেকে সাবধানে চলাফেরা করব। প্লিজ স্যার, মাফ করে দেন। আর মনে মনে বলে, আমার যেভাবে মন চায় সেভাবেই চলাফেরা করব। তাতে তোর কিরে বজ্জাত নাইজেরিয়ান এনাকোন্ডা? আসমিন রুহির দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলে, আর বানরের মতো তিরিং বিরিং না করে সোজা ক্লাসে যাও, আর যেন এমন বাদরামি করতে না দেখি। এই বলে আসমিন পাশ কাটিয়ে গট গট করে চলে যায়। রুহি আসমিনের যাওয়ার দিকে তাকিয়ে ভেংসে কেটে বলে, কত বড় সাহস আমাকে বাদর বলে? এর প্রতিশোধ তো আমি নেবই। রিমা বলে, কেন, কী করবি তুই? রুহি ঠোঁটের কোণায় বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, যখন করব তখন তো দেখতেই পারবি। এখন চল ক্লাসে যাই। এই বলে তিনজন ক্লাসের দিকে চলে যায়। 2টা ক্লাসের পরই আসমিনের ক্লাস। আসমিন ক্লাসে আসতে সবাই একদম চুপ হয়ে যায়, কারণ আসমিন একদম হই হুল্লোড় পছন্দ করে না। আর তারাও জানে আসমিন কতটা রাগী। তার ক্লাসে একটু ব্যতিক্রম করলেই তার জন্য শাস্তি বরাদ্দ। আসমিন ক্লাসে ঢুকতেই সবাই সালাম দেয়। আসমিন সালামের জবাব দিয়ে একবার আর চোখে রুহির দিকে তাকায়। রুহি ভয়ে মাথা নিচু করে আসে। নীলা আর রিমাও একই অবস্থা, কারণ তারা যে আকাম করেছে সেই ভয়ে, ধরা পড়ার ভয়ে কাছুমাছু হয়ে বসে আছে তিনজন। তা দেখে আসমিন বাঁকা হাসে আর মনে মনে বলে, নিজেকে যতটা চালাক মনে করো তুমি ততটাও চালাক নও। আসলেই তুমি বোকা না রানী। আসমিন এবার পড়াতে শুরু করে। ক্লাস শেষ। আসমিনকে বের হতে দেখে ওরা তিনজন
স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি ফিসফিস করে বলে, যাক বাবা, বাঁচা গেল। স্যার আমাদের চিনতে পারেনি। কিন্তু আসমিন দরজার কাছে গিয়ে আবার পেছনে ফিরে তাকায় আর রুহিকে উদ্দেশ্য করে বলে, মিস রুহি, ছুটির পরে আমার কেবিনে এসো, কিছু জরুরি কথা বলার আছে। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। রুহি তো ভয়ে যান যায় অবস্থা। তাহলে কি স্যার চিনে ফেলল? এইসবেই ভাবছে। এর মাঝেই নীলা বলে, হয়েছে এবার, ধরা পড়ে গেলি রে রুহি, এখন কি হবে? আমি আগেই না করেছিলাম স্যারের পিছনে লাগিস না, কিন্তু আমার কথা শুনিস নাই। এখন যে স্যার কী করবে সেটা ভেবেই আমার হাত পা কাঁপছে ভয়ে। রিমা ভয় পাচ্ছে এখন। স্যার যদি প্রিন্সিপাল স্যারকে বলে তাদেরকে কলেজ থেকে বের করে দেয়, তখন কি হবে? রুহি বলে, স্যারকে বাঁশ খাওয়াতে গিয়ে এখন নিজেই বাঁশ খেয়ে বসে আছি। এখন আমার কি হবে রে? নীলা কিছু একটা মনে করে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, তোর আর কি হবে? স্যারের বাবুর আম্মু হবি আর আমরা খালামণি হব। টেনশনের মাঝেও রিমা ফিক করে হেসে দেয়। আর তা দেখে রুহি রাগে তেলে বেগুনে জ্বলে উঠে আর এদেরকে বকা দিয়ে ব্যাগ নিয়ে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আজ আর ক্লাস করবে না, আর স্যারের সাথে দেখাও করবে না। কয়েকদিন কলেজে আসবে না সে, তাহলে ওই সব ভুলে যাবে। এই ভেবে রাগ ভুলে খুশিতে গদগদ হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কালো দামি গাড়ি রুহির চোখে পড়ে আর রুহি বুঝতে পারে এটাই আসমিন এর গাড়ি। মাথায় একটা বুদ্ধি আসতে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমাকে বানর বলা তাই না, এবার তোমার বারোটা বাজাবো চান্দু, দেখবো তুমি গাড়ি নিয়ে কিভাবে আজ বাড়ি যাও। যেই ভাবা সেই কাজ। রুহি হিসাব থেকে একটা পিন নিয়ে গাড়ির দুইটা চাকা ফুটো করে দেয়। কাজটা সম্পূর্ণ করে বিশ্ব জয় করা হাসি দিয়ে উঠে পড়ে। আর এসব দেখে নীলা আর রিমার মাথায় হাত। তার রুহিকে বেরোতে দেখে তারাও পিছু পিছু আসে আর দেখে রুহি এই কাণ্ড ঘটিয়েছে। তারা দৌড়ে রুহির কাছে আসে আর বলে, এটা তুই কি করলি রুহি? এমনি এক আকাম করে ধরা খেয়ে গেছি, এখন আবার তুই এসব করলি। এখন যদি স্যার এটা জানতে পারে তো তুই শেষ বইন। রুহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, স্যার আমাকে পেলে তো শেষ করবে, আমি কয়েকদিন ক্লাসেই আসবো না। স্যার আমাকে পাবে কোথায়? এই বলে হেলতে দুলতে চলে যায়। তার পিছু পিছু নীলা আর রিমাও যায়। মাথা চাপড়াতে ছুটি শেষ। আসমিন নিজের কেবিনে বসে আছে। এখনও রুহিকে আসতে না দেখে বিরক্ত হয়ে আসমিন বাইরে চলে আসে। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেছে। চারদিকে নজর বুড়ায়, কিন্তু কোথাও রুহিকে দেখতে না পেয়ে বুঝতে পারে রুহি চলে গেছে। রাগে আসমিনের মাথা ফেটে যাচ্ছে। মনে চাচ্ছে এ অবাধ্য মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। আসমিনেরও রাগ গজরাতে গাড়িতে বসে বসে। গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি চলছে না। দেখে বিরক্ত হয়ে গাড়ি থেকে নামে আর যা দেখতে পায় তাতে তার রাগ আরও চরম পর্যায়ে উঠে যায়। সে বুঝতে পারে এই কাজটা কে করেছে। সে ছাড়া তার গাড়ির আশেপাশেও আসার কেউ সাহস পাবে না। আসমিন মনে মনে বলে, তুমি বড্ডবার বেড়েছো মেয়ে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আমার সাথে লাগতে আসো এই আসমিন চৌধুরীর সাথে, এর ফল তো তোমার ভোগতেই হবে মিস রুহি। রুহি খুশি মনে নাচতে নাচতে বাড়িতে ঢুকে পড়ে। রুহিকে এত খুশি দেখে আয়েশা বেগম বলে ওঠেন, কে রে, তোকে আজ এত খুশি লাগছে কেন? আবার কার সর্বনাশ করে এলি তুই? রুহি মায়ের কথায় মুখটাকে ইনসেন্ট বানিয়ে বলে, মা তুমি আমার সাথে এমন ঘষেটি বেগমের মতো ব্যবহার করো কেন? আমি কি কারো কিছু করতে পারি? আমি কত আলা বোলা সহজ সরল একটা বাচ্চা মেয়ে। আয়েশা বেগম রুহির কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে সব সময় শুধু ফাজলামি করা তাই না? রুহি মুখটাকে বাচ্চাদের মতো করে চেঁচিয়ে কাঁদো গলায় বলে, আহ মা ছাড়ো, বেচারা কান কি করেছে? তুমি এই নিরীহ কানটাকে কেন ধরেছ? মায়ের এমন চেহারা আর কথা শুনে আয়েশা বেগম হেসে দিয়ে কান ছেড়ে দেয়।
রুহি ছাড়া পেয়ে দেয় এক দৌড় সোজা তার রুমে ঢুকে যায়। আয়েশা বেগম মেয়ের কাণ্ড দেখে হেসে বলে, পাগলি একটা। আয়েশা বেগম মেয়েকে প্রচুর ভালোবাসে। মেয়েটা তার চঞ্চল দুষ্টু, তবে মনটা ভীষণ ভালো। নিজেকে সবসময় হাসি খুশি রাখে এবং আশেপাশে সবাইকেও হাসি খুশিতে মাতিয়ে রাখে। আয়েশা বেগম বলেন, আমার মেয়েটাকে এভাবেই হাসি খুশি রেখো আল্লাহ, কোনো দুঃখ কষ্ট যেন আমার মেয়েটাকে ছুটে না পারে। রাতে রুহি নিজের রুমে শুয়ে ফোন স্ক্রল করছিল, তখনই তামিম প্রবেশ করে রুমে। তামিম গিয়ে বসে রুহির পাশে। রুহি ফোন রেখে ভাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তা দেখে তামিম মুচকি হাসে এবং রুহির মাথায় হাত বুলিয়ে বলে, আমার পাখিটা কি করছিল? তামিম ভাইয়ের কথাই বলে, এই তো একটু ফোন স্ক্রল করছিলাম। তুমি কখন এলে ভাইয়া? তামিম বলে, এই তো একটু আগে এসেছি। একটা গুড নিউজ আছে পাখি। রুহি খুশি হয়ে বলে, কি গুড নিউজ ভাইয়া? তামিম বোনের খুশি দেখে মুচকি হাসে আর বলে, রিশান ভাইয়ের বিয়ে আর 5 দিন পরেই, তাই ফোন দিয়ে আমাদের যেতে বলেছে। এ কথা শুনে রুহি লাফ দিয়ে উঠে পড়ে আর তামিমের গলা জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি বলছো ভাইয়া? বলো না আমরা কবে যাব? তামিম বলে, এই তো আগামীকাল সকালে রওনা দেবে, কিন্তু আমি যেতে পারবো না। রুহি মন খারাপ করে বলে, কেন ভাইয়া তুমি যাবে না কেন? তামিম বোনের মন খারাপ দেখে গাল টেনে হেসে বলে, অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে 1 সপ্তাহের জন্য। রুহি মন খারাপ করে বসে থাকে, তা দেখে তামিম বলে, মন খারাপ করে না সোনা বনুটা, আমাকে ভিডিও কলে সব দেখাস, মনে করবি আমি তোদের সাথেই আছি। রুহি এবার বলে, আমি একা যাব না। তামিম, একা কোথায়? মা বাবা তো যাবে। রুহি এবার মুখটাকে আরও মলিন করে বলে ওঠে, তুমিও যাবে না? আবার ওখানে রিমা নীলাও থাকবে না? দূর, আমি যাবই না। তামিম হেসে দেয় রুহির কথায় আর বলে, আমি তো জানি আমার বোনটার তার 2 সাথী ছাড়া সময় কাটে না, তাই তো তাদেরকেও বলেছি যাওয়ার জন্য, অনুমতি নিয়েছি। রুহি এবার খুশিতে জড়িয়ে ধরে তার ভাইকে আর বলে, সত্যি ভাইয়া তুমি খুব 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 ভালো আল্লাবু ভাইয়া। তামিমও হেসে বোনকে জড়িয়ে ধরে বলে, আমি ভালোবাসি আমার দুষ্টু পিসি বোনটাকে। এই বলে রুহির কপালে চুমু এঁকে দেয়। তারপর আর কিছুক্ষণ থেকে তামিম চলে যায় রুম থেকে। রিশান হলো রুহির মামাতো ভাই। রুহিদের নানু বাড়ি রাঙামাটি। রিশানের বিয়ে, তাই রাঙামাটি যাবে তারা। তামিম চলে যেতে রুহি মনে মনে বলে, যাক বাবা, ভালোই হয়েছে, এই কদিন কলেজে যেতে হবে না, ওই গুমড়ো মুখটার মুখোমুখি হতে হবে না আর। এই বলে খুশিতে গান গাইতে থাকে, কলেজে যাব না, না না না, গুমড়ো মুখো স্যার আমাকে পাবে না না না। কিছুক্ষণ বিছানার উপর লাফিয়ে রিমা আর নিনিকে গ্রুপ কল দিয়ে কথা বলতে থাকে। আসমিন সহ খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল। তখন আসমিনের বাবা জাভেদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের আগামীকাল রাঙামাটি যেতে হবে তোদের ফুপির এখানে। এটা শুনে সাইয়েদা বলে, কেন বড় আব্বু? জাভেদ চৌধুরী বলে, রিশানের বিয়ে 5 দিন পরেই, তাই আমাদের সবার যেতে হবে। এ কথা শুনে সবাই খুশি হয় ভীষণ, কিন্তু আসমিন নির্বিকার কোনো কথা বলে না, চুপচাপ খেতে থাকে। তা দেখে জাভেদ চৌধুরী বলেন, আসমিন তোমার কলেজ থেকে ছুটি নাও, তোমাকেও যেতে হবে। আসমিন এক পলক বাবার দিকে তাকায়, তবে কিছু বলে না। জাভেদ চৌধুরীও কিছু বলেন না, কারণ তিনি জানেন তার ছেলে রাগী জেদি হলেও মা বাবার কথা কখনো ফেলবে না। আসমিন খেয়ে উপরে নিজের রুমে চলে যায়। আসমিন বিছানায় শুয়ে ফোন করে একটা ছবি জুম করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছবির দিকে আর বিড়বিড় করে বলে, তুমি এত মায়াবী কেন মায়াবতী? আমি যে ভীষণভাবে তোমার মায়াতে আসক্ত হয়ে গেছি মায়াবতী। এই বলে ছবিতে একটা চুমু খায়, তারপর ছবির দিকে তাকিয়ে কি মনে করে একটা রহস্যময় হাসি দেয়। গল্প হৃদমোহিনী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।